হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমাডিক ট্রাভেলার এমডি মনোজ ইসলাম। আমার ইউটিউবে দেখবেন নোম্যাড মোনারুল, আর ফেসবুকে এমডি মনোজ ইসলাম। মেইন প্রয় হচ্ছে আমি আপনাদের একজন গ্রুপ মেম্বার নোমাডিক ট্রাভেলারে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি হচ্ছে আজারবাইজান নিয়ে। আপনার অনেকে আমাকে লাস্ট আমার ট্যুর ছিল জর্ডান এবং আজারবাইজান। তো জর্ডান সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনার ভিডিওটা দেখে নিতে পারেন। ইউটিউবের চ্যানেল নোম্যাড মোনারুল, ওখানে দেওয়া আছে। ফেসবুকে এটা আপলোড করা নাই, ফেসবুকে শুধু আমার পোস্ট করা আছে, বিশাল লম্বা পোস্ট। অনেকে ভাই এত লম্বা পোস্ট পড়তে চান না, ঠিক আছে। আর লম্বা পোস্টের মধ্যে অনেক সময় অনেক তথ্য ভুলে যাই লিখতে। তো ভিডিওটা দেখেন, আপনাদের হয়তো ভালো লাগবে। জর্ডান কিভাবে কম খরচে করতে পারি সেটা দেখে নিতে পারেন। তো আজকে আলোচনা করবো হচ্ছে আজারবাইজান নিয়ে। আজারবাইজানে আপনি কিভাবে ভিসা পাবেন, বাংলাদেশের যদি কনসুলেট নাই, এটা নিয়ে মানুষের কত কৌতূহল। আর আজারবাইজান কিন্তু সবাই ভাই ঘুরতে যেতে পারে না বাংলাদেশ থেকে ভাই। যাদের বাংলাদেশে নর্মাল পাসপোর্ট, বিশেষ করে মিডল ইস্টে কোনো রেসিডেন্সি নেই, তারা কিন্তু আসলে আজারবাইজান তাদের কাছে দুঃস্বপ্ন। তো এই দুঃস্বপ্নটা খুবই সহজ, আমাদের অনেক ভাই ব্রাদার ঘুরে আসছে, তো ওই আঙ্গিকে আমরাও ঘুরে আসছি। তো এটা নিয়ে আজকে ডিটেলস শুরু করবো। তো চলেন ডিটেলস শুরু করি। প্রথমত হচ্ছে আজারবাইজান যেহেতু বাংলাদেশে কনসুলেট নাই, ভিসা কোথা থেকে নিব বা কিভাবে হয়, কি প্রসেস, কত রকমের কোশ্চেন থাকতেই পারে না। আর আজারবাইজান কিন্তু ফায়ার অফ ল্যান্ড বলা হয়। আজারবাইজানে কেন ফায়ার ল্যান্ড ভাই, এদের জমির মধ্যে খালি তেল আর তেল, তেল গ্যাস মানে সম্পদে ভরপুর, ঠিক আছে। যদিও এরা আগে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ছিল, এখন যদিও ভেঙে গেছে, তো রাশিয়ারই সব অঙ্গরাজ্য হিসেবে মনে করবেন। কারণ হচ্ছে এরা, এদের একটা আছে, লিঙ্ক আপ আছে অবশ্যই রাশিয়ার সাথে। তো আমরা ওই পাশে না যাই, পলিটিক্যাল বা গ্লোবালি না যাই, জাস্ট আমি একটু ধারণা নেই। প্রথম হচ্ছে ভিসা আমরা কোথা থেকে নেবো বা কীভাবে নিতে পারি। ভিসা বাংলাদেশে যদি কনসুলেট হয় বাংলাদেশ থেকে নিতে পারবে না। তিনটা জায়গা থেকে আমরা ভিসা নিতে পারি, একটা হচ্ছে ইন্ডিয়া, দুই হচ্ছে পাকিস্তান, তিন হচ্ছে মালয়েশিয়া, ঠিক আছে। আর আমি ভিসা নিচ্ছি হচ্ছে মালয়েশিয়া থেকে। এখন এই ভিসা নেওয়ার প্রসেসটাকে প্রথম হচ্ছে ইন্ডিয়া থেকে বলি। ইন্ডিয়া থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। রিসেন্ট আমাদের হানিফ ভাই ছিল, যেটাকে আমরা বাকু ভাই বলি আর কি, যেহেতু আজারবাইজান রাজধানী বাকু। তো হানিফ ভাই আগে আমাদের ঘুরে আসছে, উনি ইন্ডিয়া থেকে ভিসা নিয়েছিল, তখন ইন্ডিয়া তো ওপেন ছিল। তো ওখান থেকে নেওয়ার ফলে ওনার ডকুমেন্ট সব কিছু নর্মাল যে ডকুমেন্ট, যাওয়া আসার রিটার্ন টিকিট। আচ্ছা, ডকুমেন্ট এটা পরে বলি। প্রথমত হচ্ছে খরচটা কেমন লাগছে। উনি ইন্ডিয়া থেকে নিচ্ছে 5,000 রুপি লাগছে। ডকুমেন্ট কী লাগছে, যাওয়া আসার রিটার্ন টিকিট, ওরা একটা অনলাইন ফর্ম দেয়, সেই ফর্মটা পূরণ করতে হয়। আর যদিও অনলাইনে আপনি পূরণ করে যান, মানে যেন ইন্ডিয়াতে অনলাইনে ডাটা পূরণ করে গেলেই হয়ে যায়, বাট অন্যান্য দেশে কিন্তু তা না। যেমন মালয়েশিয়াতে কিন্তু ডাটা পূরণ করতে হয় না। ওরা কী করে, আমি যখন একটা মেইলের জন্য ইন্ডিয়াতে, আচ্ছা ওটা পরে বলছি, প্রথম ইন্ডিয়াটা শেষ করি। এই যাওয়া আসার রিটার্ন টিকিট, হোটেল বুকিং আর ইন্স্যুরেন্স লাগে, এই তো এই ডকুমেন্ট। আর পাসপোর্টের কপি, ছবি, আর টাকা লাগে, শেষ। পাকিস্তানের ক্ষেত্রে যদি নর্মালে জমা দেন $25, আর এক্সপ্রেসে দিলে $65। পাকিস্তান অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আপনার কবে যাবেন ওই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এরপর হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে। মালয়েশিয়াতেও খুবই সহজ। আপনার ওদের অ্যাম্বাসিতে একটা ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই ফোন নাম্বারটাতে ফোন করবেন, ফোন করে বলবেন যে, আচ্ছা ফোন নাম্বারটা যে ভিডিও স্ক্রোলে দেখতে পাবেন। হ্যাঁ, প্রথম হচ্ছে ফোনে কল দিবেন, এটা মালয়েশিয়া থেকে ফোন দিবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে মালয়েশিয়া থেকে ফোন দিলে এক মহতারমা ধরবেন, একটা মহিলা ধরবে। মহিলা ইংলিশটা একটু কঠিন হতে পারে, তবে বেস্ট হচ্ছে আপনি মোবাইলে রেকর্ডিংটা অন করে রাখবেন। এতে কি সুবিধা, উনি যে মেল অ্যাড্রেসটা বলবেন না, ওটা পরে খাতায় লিখতে সুবিধা হবে। উনি কিন্তু খুব দ্রুত বলে মেল অ্যাড্রেস এত 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 .com.pj এরকম একটা বলে দিবেন, ঠিক আছে। এটা মেল অ্যাড্রেস মেবি চেঞ্জ হয় কিনা আমার জানা নাই। আমাদের যে মেল অ্যাড্রেস দিয়েছিল, ওই মেল অ্যাড্রেসে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করি, সরি আপনি মেল করি। মেল করার আমাদের ওই সময়টা কনসুলেট ছুটি ছিল, কিন্তু আমার 1 মাস সময় লাগছিল ওই মেলের রিপ্লাই আসতে। 1 মাস। আমি আর হংকং, ওই সময় আমি হংকং ছিলাম, অন্যান্য দেশ ঘুরে শেষ করে আসতে আসতে পরে আমার 1 মাস সময় লেগে গেছে। তো 1 মাস যখন আমার দেয়, অ্যাপয়েন্টমেন্ট দেয়, তখন আমি ওই দিন আগের পর দিন চলে যাই, যে আপনার ওরা যে ফর্মটা দেয় ওইটা সহ, আর এয়ার টিকিট বুকিং, একটা আইটিনারি দিবেন। আইটিনারিটা কেন বলি, যদিও এয়ার টিকিট বুকিংয়ের সাথে ম্যাচিং করে আইটিনারিটা লাগে না, কিন্তু আমি দিয়েছিলাম কারণ হচ্ছে আমি 2 মাস পরে যাব। ওরা যেহেতু 1 মাসের ভিসা দেয়, 1 মাসের ভিসা দেয়, এবং স্টে পারমিটের ডিপেন্ড করে 5 দিন, 7 দিন, 9 দিন, এটা ডিপেন্ড করে আপনি কত দিনে থাকবেন ওইটার উপরে। তো আমি দিয়েছিলাম হচ্ছে 7 দিনের, ও আমাকে 9 দিনের ভিসা দিয়েছিল, মানে 9 দিন আমি স্টে করতে পারবো, ভিসার মেয়াদ 1 মাস। তারপরে রিটার্ন টিকিট, হোটেল বুকিং আর ইন্স্যুরেন্স, এইগুলো নিয়ে আমি জমা দিয়ে দিই, ছবি 2 কপি।
আর 120 RM আপনার মালয়েশিয়ান রিঙ্গিত। এটা হচ্ছে একটা ব্যাংকের নাম দিয়ে দিবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে, ওই ব্যাংকে গিয়ে জমা দিয়ে দিতে হবে। এটা মে ব্যাংক ছিল, হ্যাঁ। মে ব্যাংকে আমি বুকিত বিনতাং যে শাখাটা আছে ওইখানে আমি জমা দিয়ে দিই, যে ওই রিসিপ্টটা সাথে করে নিয়ে চলে যেতাম, নিয়ে ওই ফর্ম সহ সব কিছু ডকুমেন্ট জমা দেওয়ার সাথে সাথে প্রথম গেট দিয়ে ঢোকার পরে আপনি ওখানে জমা কলিং বেল চাপ দিলে একদম ভিতর থেকে আসে। ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই, মানে অ্যাম্বাসির ভিতরে ঢোকা যায় না। ওই মেন গেটটা পার হয়ে একটা ভিতরে একটা জায়গা আছে, ওখানে দাঁড়ায় সব ডকুমেন্ট চেক করে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে রেখে দেয়। রেখে বলে যে যাও মেল, যখন আবার রেডি হয়ে যাবে তখন মেল চলে যাবে। তো আমরা দিয়ে আসার কিছুদিন 2 দিন পরেই মেল চলে আসছে, বিচার রেডি, মানে আমার 3 দিন লাগছে। এটা ডিপেন্ড করে 5 ওয়ার্কিং ডেজ যদিও লেখা আছে, 5 থেকে 7 ওয়ার্কিং ডেজ। এবি আমাদের 3 দিন না 4 দিন লাগছিল। তো আর এর একটা প্রবলেম হচ্ছে কি, মাঝখানে আমাদের ওই শনিবার পড়ে গেছিল, এখন হচ্ছে আমাদের 7 দিন হয়ে গেছে, লাগছে 3 দিন ওয়ার্কিং ডে 3 ডেজ, কিন্তু আমাদের ওই মানে শনি রবি পড়ার কারণে আমাদের একটু পিছনে চলে গেছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে শনিবার যেহেতু বন্ধ, শনি রবিবার দিন সানডে বন্ধ, সো এই ডেগুলোতে একটু ক্যালকুলেট করতে হবে মালয়েশিয়ার ক্ষেত্রে। তো ভিসা যেহেতু হয়ে গেল আমাদের, আমার ভিসা স্টার্টিং ছিল হচ্ছে এই মে মাসের 8 তারিখ থেকে জুনের 8 তারিখ পর্যন্ত 1 মাসের ভিসা ছিল, আর আমি থাকতে পারবো 9 দিন। তো এবার আমরা জার্নি করলাম, যেহেতু ডিরেক্ট কোনো ফ্লাইট নাই, মালয়েশিয়া থেকে ফ্লাইটগুলো টার্কিশ এয়ারলাইন্স আছে, আপনার তুর্কি ইস্তাম্বুলে আপনার ট্রানজিট হয়ে যেতে হয়, সেক্ষেত্রে আপনি ওকে বোর্ড করে নিয়ে যাবেন যদি আপনার নর্মাল পাসপোর্ট হয়ে থাকে, আর বিশেষ করে যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট না থাকে তাহলে কিন্তু প্রবলেম। সেক্ষেত্রে হচ্ছে আপনি ইস্তাম্বুলে অনেক সময় এটা ঝামেলা করে, মানে রিপোর্ট করে দেন, এই মানে ঝামেলা একটা লেগেই থাকে। সো বেস্ট হচ্ছে আপনি ওকে বোর্ড করে নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের টিকিট কাটলে ওরা ইয়ার অ্যাম্বাসিতে গেলে ওকে বোর্ড করে দেয়। যেহেতু আমি বাংলাদেশ থেকে যাবো, সো এই প্ল্যান বাংলাদেশ থেকেও অনেকে যেতে পারেন, সেক্ষেত্রে এয়ার আরাবিয়ার ফ্লাইট আছে, অন্য এয়ারলাইন্সের ফ্লাইট আছে, সবই আপনার ট্রানজিট হয়ে যায়, তবে কষ্ট অনেক কিন্তু। আর আমরা এই ম্যাচিংটা করছিলাম হচ্ছে ইয়ের সাথে, জর্ডানের সাথে। তো জর্ডানের সাথে করার কারণে আমাদের খরচটা কম ছিল, কম হয়েছে আর কি। জর্ডান থেকে মাত্র $208 আমরা টিকিট পেয়ে গেছি, $7 সরি $260 লেগেছিল। ফ্লাইনাসের টিকিট ছিল আমাদের জর্ডান থেকে ইয়ের পর্যন্ত, হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকি পর্যন্ত, সব কম টিকিটের মধ্যে হয়ে গেছে। এটাই ছিল হচ্ছে ফ্লাইট এবং টিকিটের প্রাইস কীরকম গেল। দেন হচ্ছে আপনি ওখানে যাওয়ার পরে কী কী করেন, প্রথমত হচ্ছে আপনার টিকিটটা বললাম যে কোনো ওয়েতে যেতে পারেন। ভাই ভিসাটা নেওয়া সহজ, কিন্তু না গেলে তো সমস্যা, কারণ এটা কস্টলিও একটা দেশ, ঠিক আছে। আর কস্টলি দেশ এর বললাম শুধু ট্রান্সপোর্টের কারণে, মানে এত দূর জার্নি, মানে উল্টা পথে। আর যদি আপনার রেসিডেন্সি থাকে বিশেষ করে মিডল ইস্টে, তাদের তো ভাই অনারেবল, তাদের এত কষ্ট নেই। যাদের দুবাই ভিসা আছে 5 বছর, তাদের কিন্তু সমস্যা না, দুবাই চলে যাবে, দুবাই থেকে উইজিয়ারে মাত্র কয়েক ডলার খরচ, দুবাই থেকে সবচেয়ে কম ফ্লাইট, ঠিক আছে। দুইটাই সিস্টেম বলে দিলাম। আর যারা বাংলাদেশ থেকে যাবেন বা অন্য কোনো দেশ থেকে যাবেন তাদের কস্ট চেক করে নেবেন। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 19 তারিখে। তো আমরা পৌঁছানোর পরে এয়ারপোর্টে গেলাম, ইমিগ্রেশন বা কিচ্ছু জিজ্ঞেস করে না, শুধু আমার ভিসাটা মানে অরিজিনাল কিনা। এটা কনফিউশন হওয়ার একটা কারণ হচ্ছে আমি বাংলাদেশে থাকি, আমি মালয়েশিয়ার কোনো কর্মী না, কিছু না। তো আমি ভিসা নিচ্ছি মালয়েশিয়া থেকে, স্টিকার ভিসা নিচ্ছি। তো এটা আসলে জাল কিনা ওরা হচ্ছে ওই কি একটা লেন্স দিয়ে চেক করে দেখলো যে না অরিজিনালি ভিসা। তো আবার ভিসার উপরে সিলটা মারছে, আমি বলছিলাম যে অন্য একটা পেজে দিতে, ওই ভিসার উপরে সিল মারা গেছে, এন্ট্রি সিল। তো ভিসা শেষ, আর কাস্টমস কিছুই নেই। বেরো আসার পরে হচ্ছে আপনার মেন হায়দার আলী যে এয়ারপোর্টটা আছে বাকু, এয়ারপোর্টটা এত সুন্দর, বাইরে থেকে দেখলে দেখবেন কিউবের মতো, হ্যাঁ। এয়ারপোর্টটা কিন্তু আসলে অনেক সুন্দর, বাইরে অবশ্যই ছবি উঠবে। ওখানেই আপনার এয়ারপোর্ট থেকে ঠিক বেরিয়ে হাতের বাম পাশে আসবেন, বাম পাশে দেখবেন একটা বাসের বুথ আছে, বাস স্টেশন লেখা আছে, ওটা একটা বুথ আছে। ওই বুথের পাশে দেখবেন আমরা এটিএম বুথের মতো একটা মেশিন আছে, অর্থাৎ আপনি এখান থেকে কি করবেন, কার্ড কিনে নেবেন, যেমন 10 আপনার আজারবাইজান মান্নাত বলে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। নতুন একটা দেশ, এটা আমার 24তম দেশ আজারবাইজান। অলরেডি পৌঁছে গেছি, এখন এখান থেকে চলে যাব সিটি সেন্টারের দিকে। দেখেন আজারবাইজানের এটি হচ্ছে বাকু এয়ারপোর্ট, যেটা হায়দার আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর কি, হ্যাঁ। দেখেন কত সুন্দর, হ্যাঁ, ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখান থেকে বাসে যাবো, অর্থাৎ সামনে গিয়ে অর্থাৎ বামে হচ্ছে বাস স্টেশন, ও বলে দিল। তো দেখি বাসে যাই, তারপর হচ্ছে
বাকি সিটি সেন্টার চলে যাবো। আর এখানে অনেকগুলো বাস টাইপ আছে, প্রাইভেট ট্যাক্সি আছে, সিটি এয়ারপোর্ট লাইন লিঙ্ক আছে, অনেক কিছু আছে, এগুলাতে ধীরে ধীরে যাবো। আজারবাইজানের যে কারেন্সি এটা মান্নাত বলে, এই 10 মান্নাত দিয়ে আপনি একটা কার্ড কিনে নেবেন, কার্ডের দাম নেবে 2 মান্নাত, আর 8 মান্নাত আপনার রিচার্জ করে নেবেন, তাহলে হয়ে গেল। এই কার্ডটা কী হবে, দেখবেন এই 10 মান্নাত আপনার শেষ হবে না, কারণ এটার ট্রান্সপোর্টে আপনি এয়ারপোর্ট থেকে সিটি আসতে যদি আপনি নর্মাল ট্যাক্সিতে আসেন 40 থেকে 50 মান্নাত নেবে, আর যদি কোনো বাট পায় তাহলে পান। ট্যাক্সিতে প্রচুর বাট পায়, লোকাল ট্যাক্সি, ঠিক আছে। মান্নাত অনেক কিন্তু আপনার 150-200 বানায় বলবেন, এরা কি পরিমাণ বাট মানে কল্পনা করতে পারবেন না। কই আপনার লাগবে 1 টাকা 25 পয়সা, অর্থাৎ আপনার এয়ারপোর্ট থেকে সিটিতে যেতে লাগে 1 টাকা 25 পয়সা। আমাদের কার্ডে কাটার পর আমি অবাক হয়ে গেছি, অথচ আমি একটা ট্যাক্সিতে জিজ্ঞেস করছি, ও বলতেছে যে 60 মান্নাত লাগবে, মানে কমাইতে কমাইতে 40 পর্যন্ত আসছে। কি ভাই, টাইম কিন্তু একই ডিউরেশন লাগে, অথবা 10-15 মিনিট কম বেশি হবে, ঠিক আছে। পরে আমরা যখন বাসে আসলাম, একজনকে জিজ্ঞেস করলাম যে বাসের টিকিট কোথায় কাটে, তখন ওরা বললো যে এই কার্ডটা রিচার্জ করো এইভাবে। এক বাসের ড্রাইভার ছিল, সে আমাদের সাথে এসে কার্ডটা কীভাবে করতে হবে এটা বলে দিল, কিন্তু আমাদের কাছে একটা কার্ড ছিল, যেহেতু আমাদের হানিফ ভাই রিসেন্টলি ঘুরে আসছে বাকু, তো হানিফ ভাইয়ের যে কার্ডটা ছিল ওরা আমি আর নাজমুল একসাথে 2 জনে ইউজ করছি। আর একটা কার্ড আপনার 2 জন না 100 জন চাইলে ইউজ করতে পারেন। কি ফ্যাসিলিটি জানেন, ওদের ওয়ান টাইম কাটে টাকা কাটে, মানে একটা কার্ড আপনি একটা সার্চ করছেন, একজনের কাটা হয়ে গেছে, ওটা আবার করবেন আরেকজনের কাটা হবে, এভাবে মানে আপনি ওই রুটের যত মানে খরচ আছে একসাথে নিয়ে নেয়, ঠিক আছে, এই সিস্টেম আর কি। তো আমরা ওখান থেকে চলে গেলাম সিটিতে। এখানকার বাড়িঘরগুলো সব একই রকমের, হ্যাঁ, একই টাইপের ডিজাইন, মানে পুরা রাশিয়ান যে ডিজাইনগুলো পুরোটাই, মানে যেহেতু আগে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, সো ওই ডিজাইনটাই রয়ে গেছে। সিটিতে যে জায়গায় আমাদের নামাই দিছে, ওইখান থেকে আমাদের হোস্টেল যেতে আবার আরেকটা মেট্রো ধরতে হয়। তো ওইটা ছিল হচ্ছে মে 28 স্টেশন, ওইখান থেকে আমরা শাহিল স্টেশনে চলে যাই, কারণ শাহিল হচ্ছে ওখানকার নিজামী স্ট্রিটের একদম পাশে সাথে, ঠিক আছে। আপনি শাহিল থেকে 1-2 মিনিট হাঁটলে নিজামী স্ট্রিট শুরু। তো আমাদের হোস্টেলটা ওইখানেই ছিল। আমাদের হোস্টেল ছিল হচ্ছে ট্রাভেলিং হোস্টেল, আর অনেকে থাকছে হচ্ছে শাহিল হোস্টেল। এখানে এই 2-3টা হোস্টেল আছে খুব পপুলার, $7 থেকে $10 মধ্যে আপনি থাকতে পারবেন, ঠিক আছে। আর এটা যদি মান্নাতে হিসাব করেন 15 মান্নাত করে লাগে। তবে এই ক্ষেত্রে আপনি খরচ কমাইতে পারেন, সেক্ষেত্রে আছে আমাদের কিছু বাঙালি ভাই ব্রাদার আছে, যেখানে ওখানে আপনার হোস্টেলের মতো করে ওরা রুম ভাড়া নিয়ে ভাড়া দেয়, ওটা ডেইলি লাগে 10 মান্নাত। আর খাবারের ক্ষেত্রে প্রতিবেলা খাবার মনে হয় 5 মান্নাত দেয়, মুরগি খান বা হচ্ছে আপনার গরু খান, যেটা খান ওটা 5 মান্নাত করে দেয়, ঠিক আছে। তো আপনি যে বাঙালি ভাইদের আছে এখানেও থাকতে পারেন। আমাদের সাথে লাস্ট একদিন আগে আমাদের পরিচয় হয়েছিল 2 জন ভাই, সাইদুল ভাই এবং জহির ভাই। ওনারা ওখানে আসলে দুবাই থেকে যে টুরিস্টরা আসে এদেরকে ওনারা গাইড করেন, মূলত তারা স্টুডেন্ট। আর ওই দেশের যেহেতু স্টুডেন্টদের কোনো জব করার কোনো ফ্যাসিলিটি নাই, তো সেক্ষেত্রে বাংলাদেশি যে ভাইরা বা পাকিস্তানি ইন্ডিয়ান যে ভাইরা আসে দুবাই থেকে, দুবাইয়ের যে বিভিন্ন এজেন্সি আছে ওনাদেরকে উনি ট্যুরিস্ট গাইড করেন আজারবাইজান দেখার জন্য। ওনারা পাশাপাশি পড়াশোনা করেন, যারা আছেন 5-7 জন বা 10-15 জন স্টুডেন্ট আছেন তারা ওখানেই থাকতে থাকে। তো এটাও ছিল হচ্ছে আমরা হোস্টেল বললাম, কম খরচে থাকতে পারেন, একবার বাংলাদেশের ভাইদের সাথেও থাকতে পারেন, বাংলা খাবার খাবেন। আর যদি না হোস্টেলে থাকবো সেক্ষেত্রে হোস্টেলও থাকতে পারেন। আর ঘুরবেন কোথায় কোথায়, সিটি ট্যুরে আপনি করতে হবে। সিটির মধ্যে অনেকগুলো জায়গা আছে, আপনার হিপ হপ বাস আছে, ঠিক আছে। ওই যে আমরা যেমন মালয়েশিয়াতে হোপ অফ একটা বাস আছে না, ঠিক সেম এখানেও আছে। আপনার অনেকগুলো ডেস্টিনেশন ঘুরে দেখাবে। আর আপনি যদি না আমি নিজে ঘুরবো, সেখানে বাসে লাগে হচ্ছে 50 পয়সা 25 পয়সা একটা বাসে উঠলে এক জায়গাতে এক জায়গায় আমরা চেষ্টা করছি হেঁটে হেঁটে ঘুরে, কারণ একটা থেকে একটা ডিস্টেন্স হেঁটেই যাওয়া যায়, একদম কাছে। সিটি ট্যুর করবেন। আর সিটির বাইরে কোথায় কোথায় যেতে পারেন, যেহেতু বরফের সময় যদি যান তাহলে আপনি সাদাক যেতে পারেন, আর যদি বরফের সময় না যান তাহলে এই সময় সাদাকে কিছু নেই, শুধু দুটোর পাথর, ঠিক আছে। আর গ্রিন দেখতে গেলে গাবালা যাবেন, এই সময় গাবালা চলে যাবেন, ঠিক আছে। গাবালা একদম ফুল ন্যাচারাল। আর একটা একটা লেক আছে, আপনি লেকেও যেতে পারেন। আর এই তো দুই পাশে দুই দিনের দিনও আপনার যদি না আমি বাইরে সবগুলো ট্যুর করবো, সেক্ষেত্রে বলবো যে একদিন আপনাকে যেতে হবে সাদাকের দিকে, এদিকে কয়েকটা স্পট আছে, আবার আরেকদিন যেতে হবে গাবলার দিকে, দুইটা কিন্তু দুই দিকে, ঠিক আছে। মাঠ ভলকানো আপনি এদিকে দেখতে পাবেন, মাঠ ভলকানো যেতে চাইলে এদিকে, আগ্নেয়গিরি মার্বল এই সব একদিকে, আর একদিকে আছে সাদাকের দিকে। তো ডিভাইডেড করতে পারেন কোন দিকে যাবেন। আর এটা হচ্ছে আপনি লোকাল টুরিস্টদের যদি প্যাকেজে যান 40 থেকে শুরু, 40 না 45 থেকে। এখন আমার প্যাকেজের কাগজগুলো আমার কাছে আছে। ওটা ওই নিজের স্টেটে দেখবেন প্রচুর পরিমাণে ট্রাভেল এজেন্সি আছে, এই বাইরে ট্যুর করার জন্য বলবে
এরা 45 থেকে শুরু হবে 180 মান্নাত পর্যন্ত এদের ইয়ে আছে। এখন কথা হচ্ছে আপনি কোন কোন জায়গাগুলো যাবেন, ওটা দেখবেন ওদের 10টা বা 5টা করে প্লেস লিখে রাখছে। আসলে ভাই ওগুলা সিটির আশেপাশে কিছু আছে, মেইন যে পয়েন্টগুলো আছে সাদাকে 2-3টা পয়েন্ট আছে, আর গাওয়ালার দিকে 2-3টা পয়েন্ট আছে, এগুলোই আপনাকে দেখাবে। আর বাকি যেগুলো এগুলো চোখের দৃশ্য মতো নিয়ে যাবে, আনবে, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে এজেন্সির ফায়দা। এজেন্সি হচ্ছে প্রাইভেট ট্যুর আছে এবং হচ্ছে গ্রুপ ট্যুর। গ্রুপ ট্যুর ক্ষেত্রে ওরা কি করবে, আপনি যেদিন বুকিং দিবেন ওরা আরও বুকিং এরকম মিলাবে। তারপর দেখা গেছে ওই যেদিন দিবেন ওই দিন কিন্তু নাও যাওয়া হবে, বলছে যে কালকে থেকে আমরা শুরু করবো, আসলে কালকে হয় না, দেখা গেছে একদিন পরে আরো আরো লোক জমায়ে বড় একটা গাড়ি করে সবাইকে নিয়ে ঘুরাচ্ছে। এই জায়গাটাতে আপনার মাথায় রাখতে হবে। আর প্রাইভেট ট্যুর দিলে আপনি 3-4 জনে নিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার একটু কস্ট একটু হাই হবে, 85 মান্নাত লাগতে পারে। মানে প্রাইভেট ট্যুরগুলো 60 থেকে শুরু হয়, 60 থেকে 85, 200 পর্যন্ত চলে যায়। একটা গাড়িতে 3 জনকে নিয়ে পুরো ঘুরে বেড়াবে, এই জন্য একটু খরচ বেশি। বেস্ট হচ্ছে ভাই আপনি কোনো গ্রুপ ট্যুরে যান, লাগলে আপনার 2 দিন বেশি থাকেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি 2 দিন বেশি থেকে আপনি যেদিন যাবেন ওই দিনকে আগে ট্যুর বুক দিয়ে নেবেন। তাহলে কি সুবিধা হবে, আপনি যদি একদিন লেটও হয় কোনো সমস্যা নাই, পরের দিন হলো আপনি নিয়ে যাবে এটা কনফার্ম। হয়তো একদিন আগে আর পিছিয়ে হবে, কিন্তু লাস্টের দিনগুলোতে যদি আপনি বুকিং দেন সেক্ষেত্রে আপনি লস হবে। যেদিন নিয়ে যাচ্ছে ওই দিন আপনার ফ্লাইট করে চলে আসতে আছে, এই জায়গায় লস করতে টাকা তো নন রিফান্ড হবে। ঠিক আছে, আর গ্রুপ ট্যুরে আরেকটা ইয়ে হচ্ছে, ওরা যে হোটেলে থামায় এই খাবারের দিক দিয়ে আপনি কী করবেন, ডোনারগুলো আছে, তার শর্মা আছে, এগুলো ব্যাগে রেখে দেবেন। কারণ হচ্ছে গ্রুপ ট্যুরে নিয়ে গেলে ওরা ওদের পছন্দ মতো হোটেলে থামাবে, সেখানে কস্ট হাই বাই, খরচ সেই লেভেলে। একটা ডোনার কাটে যেন এনে 2 টাকা লাগে, ওখানে লাগবে 8 মান্নাত, এনে 2 মান্নাত, ওখানে 8 মান্নাত, 6 মান্নাত লাগবে। আর আপনি যদি শর্মা খান, এখানে যে শর্মা আপনার 4 মান্নাত লাগবে, সেই শর্মা ওখানে 20-22 মান্নাত লাগবে। যেমন আমরা নাজমুলের কথা বলি, 2 শর্মা খেয়েছিলাম, একটা লম্বা শর্মা, কত টাকা লাগছে জানেন? 24-48 মান্নাত গেছে। মানে পুরো আমাদের মানে কি লেভেলের স্ক্যাম না, বেকুব বানাই দিছে। স্ক্যাম বলবো না, বেকুব, মানে ওরা কিছু করার নাই। ঠিক আছে, তো এরকম ভুলে যেন না করে। ঠিক আছে, আমরা শিখছি বিদে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখে শুনে খাবার যেখানেই খান, আর বিশেষ করে পাকিস্তানি রেস্টুরেন্ট আছে আর নিজের স্টেটের আশেপাশে। তবে নমক নামে একটা রেস্টুরেন্ট আছে পাকিস্তানি, খুবই ভদ্র, ক্যানাডিয়ান পাকিস্তান, ও হচ্ছে খুবই ভদ্র, আর খাবার ফিক্সড রেট যেটা আছে। কোনো এটা যদি বিরিয়ানি খান, হাজিরানি বিরিয়ানি, বাংলা খাবারে যদি মানে প্ল্যান করেন যে আমরা দক্ষিণ এশিয়ার যে খাবারগুলো হয় এগুলো খাবো, ইন্ডিয়ান, বাঙালি, পাকিস্তানি, তাহলে ওখানে আমরা খাইতে পারেন। ঠিক আছে, কিন্তু অন্যান্য পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, এরা কিন্তু ভাই একদম দেখবেন যে খাইছেন কি, খাওয়ার অবশ্যই জিজ্ঞেস করতে হবে কোনটার কত প্রাইস। যদি খাওয়া শেষে গিয়ে দেখবেন 150-200 মান্নাত চলে আসছে। অনেকে আমি পোস্ট করছিলাম, অনেকে বলছে ভাই এক বাঙালি আমাদেরকে নিয়ে গেছিল পাকিস্তান রেস্টুরেন্টে, ওখানে আমাদের 200 মান্নাত বিল আসছে। কি খাইছি, 2-1টা জিনিস খাইছি, এত মান্নাত আসছে। তো এইটাও কিন্তু মাথায় রাখতে হবে খাবারের ক্ষেত্রে। বেস্ট হচ্ছে লোকালদের খাতে, যেমন আমরা কাসার নামে একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে আপনার ওল্ড সিটিতে আছে, অর্থাৎ নিজাম স্ট্রিট শেষ করে ওল্ড সিটি যাওয়ার আগের মতো একটা গেটের বাম পাশে দেখবেন। এই কাসার এই রেস্টুরেন্টটাতে আমরা খাইছি ম্যাক্সিমামই, এটা লোকাল ফুড, খুবই কম দাম। ঠিক আছে, আপনি হাই ক্লাসের ফুড পাবেন, কিন্তু কম দাম, কম, একদম মন মতো খেতে পারবেন, এটা বলে দিলাম। আর আরও যদি কম খেতে চান, যে 2 টাকায় আমি টিকে থাকবো, তাহলে আপনি ডোনার খাবেন। 2 টাকা ডোনার খেলে, বিবের ডোনারটা খাইলে ভাই 2 টাকা 70 মান্নাত, 2.70 মান্নাত লাগে, ওই তো 3 টাকার কাছাকাছি। এটা যদি খান আপনি দেখবেন যে সারাদিন খুদে লাগে না। আর বিফ থাকে, ল্যাম্প থাকে, আপনার যেটা দিচ্ছি সেটা দেখে দেবেন, চিকেন আছে। ঠিক আছে, এটা হলো আরও কম খরচে থাকার জন্য বললাম। এটা গেল খাওয়া থাকা। দেন হচ্ছে ট্যুর প্যাকেজের কথা বললাম, কোথায় কোথায় ট্যুর করতে পারেন কীভাবে। ভাই আমি বলবো আপনি সিটিটা নিজের মতো করে এক্সপ্লোর করেন। আমরা নিজেরা হেঁটে হেঁটে ঘুরছি, ওল্ড সিটি পুরোটা ঘুরছি হেঁটে হেঁটে। তারপর হচ্ছে আউট বাকুয়াই, তারপরে ন্যাশনাল ফ্ল্যাগ, তারপরে ক্রিস্টাল হল, কিসেন মল, দেন হচ্ছে হাজার আলী সেন্টার। হাজার আলী সেন্টারে কিন্তু মাস্ট বই যাবো। হাজার আলী সেন্টারে মানে আমি বলবো 100-তে যাবেন। আমি বলবো হাজার আলী সেন্টারে ভাই অবশ্যই যাবেন। ওখানে যে আই লাভ বাকু, ওই সাইনটা ওইখানে আছে। আর এত সুন্দর কিউবের মধ্যে আর্কিটেক্ট ডিজাইন, মানে কল্পনা করতে পারবেন না, এত সুন্দর দেখতে। ঠিক আছে, আমি বলবো অবশ্যই যাবেন। আর আজারবাইজানের 2টা সিজন সবচেয়ে পপুলার, একটা হচ্ছে শীত, একটা হচ্ছে এই যে এখন মানে শীতও না গরমও না, সামারের আগে, যেটা ফুল সামার হওয়ার আগে, এই সময়টা গেলে সবচেয়ে বেস্ট। এই কারণে বললাম এই সময় আপনি গ্রিন দেখতে পারেন। বরফ সিজনে গেলে না মুভ করাটা কঠিন, প্রচুর পরিমাণে বরফ করে। যারা বরফ ভালোবাসেন যান ভাই, কিন্তু আমি আসলে বরফকালে পছন্দ করি না, কারণ এক জায়গায় বন্দি অবস্থা থাকতে। আর বরফকালে কিন্তু শীতের মধ্যে অত মানে ওয়াক করা যায় না। আপনি মনে হবে যে অনেক হাঁটবেন, আসলে তা না, এটা হয় না। বেস্ট হচ্ছে এই সময়টা যাবেন, তাহলে আপনি আরামসে ঘুরতে পারেন। আবার সামনে কিন্তু আরো গরমের সিজন আসতেছে, তখন আরো তাপমাত্রা হাই থাকবে। ঠিক আছে, তো এই ছিল আজারবাইজানের ট্যুর।
আজকে এই পর্যন্তই। আরো যদি কোনো কিছু জানা থাকে তাহলে ভিডিও কমেন্টস করবেন, অথবা আমার প্রোফাইলে ফেসবুক আছে, গ্রুপ আছে, নোমাডিক ট্রাভেলার গ্রুপ, সেখানেও আপনি কমেন্টস করতে পারেন। বাই বাই।